সিম নেবো সেটাই। তো সেরকম আমার রেনু করতে গেলে সবসময় বেশি তা না, আজকের দিনে বলেছি, এর আগে আবার 2-4 মাস আগে আবার 300 টাকা কম 200 টাকা কম ছিল। তো সেই দিন যেদিন তোমার রেনু করার দরকার হবে সেই দিনের মার্কেট কি থাকবে সেই জন্য রেনু করলে ভালো হবে, রেনু হবে না হলে নতুন কি নেবে, যা হবে হবে। যাই হোক, আর একটা কথা বলি, আমরা তোমাদেরকে শিখিয়েছি, শিখিয়ে ছেড়ে দিয়েছি, পেমেন্ট নিয়েছি, চলে যায়, এরকম না। আমরা তোমাদেরকে যে প্রবলেমগুলো হচ্ছে অবশ্যই সলভ করব। যদি মনে হয় যে আমি এইগুলো শিখতে পারিনি বা এইগুলো আমি ভুলে গেছি বা চর্চা, অনেকেই হয়তো বাড়ি গেল 2-3 মাস পরে কিছু করলো না, তারা অন্য কাজে ব্যস্ত হয়ে পড়লো, 2-3 মাস পরে এবার আমি এই সেকশনে আবার কাজের জন্য ফিরে এসেছি, দেখছি অনেক কিছু ভুলে গেছি, আবার এসে ফ্রিতে ক্লাস করবে, যেগুলো ছিল আরেকটা অন্য কাজে প্র্যাকটিস, মানে আমরা তো আর এই প্র্যাকটিস দিতে পারবো আরে দেওয়ার দরকার তো নেই, কিন্তু সেকশনের ক্লাস তোমরা এসে বসে ক্লাস করবে, তাতে আমার কোনো লস নেই। হ্যালো, হ্যাঁ, এই যে আমরা পুরানো স্টুডেন্ট ছিলাম, আমাদের কিছু প্রবলেম হচ্ছিল, এখানে এসে আমরা সঠিকলি সাপোর্ট পেয়েছি আলাদা টিচার দিয়ে। আর এইভাবে যদি না 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 সাপোর্ট পেয়েছে কিনা এটার জন্য, ওটার জন্য এখন মোবাইলের মধ্যে সিম যদি লাগানো থাকে তাহলে মোবাইল যখন পুরো অন হয়ে এবং অন হওয়ার পর্যায়ে আসবে তখন সিমের দিকে ভোল্টেজ যাবে, নেটওয়ার্কের ওইদিকে প্রথমে অন করার শুরু করতে নেটওয়ার্কে ভোল্টেজ যাওয়া দরকার নেই। তাহলে এইরকম অনেক জায়গা আছে যেখানে সময় অনুযায়ী মোবাইল আমার পুরো অনই হলো না, ফিঙ্গারপ্রিন্টে তো ভোল্টেজ যাওয়া দরকার নেই, মোবাইল পুরো অন হয়ে অয়েল পেপার আসলো তবে না ফিঙ্গারপ্রিন্টে ভোল্টেজ যাবে, তবে না টাচে ভোল্টেজ যাবে। তো অন হওয়ার জন্য যে যে জায়গায় ভোল্টেজ যাওয়া দরকার সেই সেই জায়গায় ভোল্টেজ গেল, এবারে এমন একটা জায়গায় কোন একটা সেন্সরে ভোল্টেজ যাওয়া দরকার, ভোল্টেজ গেল ওটা সেই লাইনটা শর্ট থাকার কারণে ওটা দুপ করে সুইচ অফ হয়ে গেল, এই কারণে হতে পারে কোন একটা লাইন শর্ট। কি করে বুঝবো কোন লাইন শর্ট? সেই ক্ষেত্রে আমাদের ফার্স্ট লাইন আর সেকেন্ড লাইন শর্ট হলে তো মোবাইল অনই হবে, হবে ফার্স্ট আর সেকেন্ড লাইনে শর্ট নেই, তাহলে কোন লাইনে শর্ট? থার্ড লাইন। তাহলে আমাদের যেটা করা দরকার এক্ষেত্রে থার্মাল ক্যামেরা ছাড়া ওই গরম বুঝতে পারবে না। কেন বুঝতে পারবে না? কারণ মোবাইল অন করলে এমনিতেই গরম হয়, মোবাইল সিপিইউ বা এমএমসি পাওয়ার আইসি গরম হয়। এখন যে গরম যে জায়গাটায় ভোল্টেজ যাওয়া মাত্রই সে কত বেশি হিট হয়েছে, তার আগেই দুপ করে সে বন্ধ হয়ে যায়। এই বেশি হুট করে যে 1 সেকেন্ডের জন্য যে গরমটা হচ্ছে এটা থার্মাল ক্যামেরায় ধরতে পারবে। আর শুধু থার্মাল ক্যামেরায় ধরবে তা না, থার্মাল ক্যামেরা যদি না থাকে তাহলে ছেড়ে দেবো। একবার তোমরা টেস্ট করতে পারো প্রত্যেকটা লাইন টেস্ট করে যে কোন লাইন শর্ট আছে, কিংবা আরেকটু টেস্ট করতে পারো কোন জায়গায় বেশি গরম হচ্ছে। সিপিইউ কিন্তু এমনিতেই গরম হয় সব সময়, সিপিইউ কে সবসময় ওভারহিটিং যদি হয়, বিশাল অতিরিক্ত গরম হচ্ছে, সিপিইউ কিন্তু সিপিইউর মধ্যে অনেক অপশন, সিপিইউর মধ্যে অনেক কিছু ঢোকানো আছে, ঠিক আছে? সিপিইউর মধ্যে এরকম 100 কিছু ঢোকানো আছে, তার মধ্যে একটা জিনিস শর্ট হয়েছে, সিপিইউ পুরোপুরি দেখা যাচ্ছে অন করতে না পারে অন হলো, সেই দিকে যখন ভোল্টেজ বা কোনো সেকশন কাজ করছে ওভারহিটিং হচ্ছে, বিশাল অতিরিক্ত হিটিং হচ্ছে, দুপ করে বন্ধ হয়ে যাচ্ছে। সিপিইউ শর্ট হওয়ার কারণে বা পাওয়ার আইসি শর্ট হওয়ার কারণে এইগুলো বেশি প্রবলেম হয়, বা অন্য কোনো একটা থার্ড লাইনের ক্যাপাসিটর শর্ট হওয়ার কারণে হয়। তাহলে রিস্টার্ট প্রবলেম বোঝা গেল, দুটো প্রবলেম, একটা হার্ডওয়্যার একটা সফটওয়্যার। হার্ডওয়্যার হলে হয় শর্ট না ব্যাটারি থেকে, সফটওয়্যার হলে হয় প্রোগ্রামিং না হলে নরমাল সফটওয়্যার। বুঝতে পারলাম? আচ্ছা বাস সেকেন্ডেরটা সেকেন্ডের কোনটা সেকেন্ড আচ্ছা, আরেকটা মোবাইল, একটা মোবাইল পুরোই অন হয়ে গেছে, যদি পুরোই অন হয়ে গেছে তাহলে সফটওয়্যারের কি প্রবলেম? সফটওয়্যারের প্রবলেম থাকলে তো পুরো অন হওয়ার চান্স ছিল না, তাহলে পুরো অন হয়ে গেছে। এখন এখানে দুটো প্রবলেম হতে পারে, এমএমসি হেলথ খারাপ, লোড নিতে পারেনি, দপ করে বন্ধ হয়ে যাচ্ছে, এটা হতে পারে। আর দ্বিতীয়ত শর্ট, সেটা পুরো অন হয়ে গেলে মোবাইল, তখন আর আমরা বলবো না যে সফটওয়্যার করলে ঠিক হবে, সফটওয়্যার করলে ঠিক হবে, যদি প্রোগ্রাম করলে ঠিক হতে পারে, কারণ হেলথের প্রবলেম হতে পারে, বা কোথাও মোবাইল শর্ট হচ্ছে। পুরো অন হলে বেশিরভাগ ক্ষেত্রে অন্য কোথাও শর্ট হচ্ছে, হেলথ খারাপ হলে তা না, হেলথ খারাপ হলে বেশিরভাগ ক্ষেত্রে মোবাইল অন হয় না। আচ্ছা, কিছু মোবাইল হ্যাং অন লোগো, হ্যাং অন লোগো মানে হ্যাং মানে দাঁড়িয়ে আছে, কিসে দাঁড়িয়ে আছে? লোগোতে দাঁড়িয়ে আছে। লোগোতে যদি কোনো মোবাইল দাঁড়িয়ে থাকে তাহলে 80-90% চান্স রয়েছে সেই মোবাইলের সফটওয়্যারের প্রবলেম। সফটওয়্যার মানে কি? এমএমসি আর সফটওয়্যার করে দেখলাম, না হলে হেলথের প্রবলেম। শর্ট হয়ে গিয়ে দাঁড়িয়ে থাকবে না মোবাইল, বুঝা গেল? বন্ধ হয়ে যাবে।
শর্ট হয়ে গেলে মোবাইল দাঁড়িয়ে থাকতে পারবে না। হেলথ খারাপ হয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রে এমআই এর ফোন গুলো লোগোতে দাঁড়িয়ে থাকে। ভিভো, স্যামসাং এর ফোন বেশিরভাগ ক্ষেত্রে দাঁড়িয়ে থাকে ডবল ডেকার বা র্যামের জন্য। স্যামসাং এর ফোন যদি লোগোতে থাকে একটু র্যামে হিট দেবে ভালো করে, দেখবে সব মানে অন হচ্ছে। বুঝতে পারলাম? স্যামসাং এর ফোন বেশিরভাগ ক্ষেত্রে দাঁড়িয়ে থাকে এই জন্য। তবে সব ক্ষেত্রে না, কিছু ক্ষেত্রে হয়তো সফটওয়্যার প্রবলেম হলো, হিট করে দেখলে হচ্ছে না, তাহলে আমরা সফটওয়্যার দিকে যেতে হবে। বুঝা গেল? অনেক বেশিরভাগ ডবল ডেকার যে মোবাইল রয়েছে স্যামসাং এর লোগোতে দাঁড়িয়ে আছে, ডবল ডেকার করলেই আবার মোবাইল কমপ্লিট অন। বুঝতে পারলাম? স্যার বুঝলাম, মানে কিছু কিছু ক্ষেত্রে মানে সিম ইনসার্ট করলে মানে মোবাইল মানে অফ হয়ে যায়। মোবাইলের সিস্টেম তুমি সিম খুললে অন লেখা দিচ্ছে না না মোবাইল অন আছে, সব ঠিক আছে, সিম খুলে নিন, মোবাইল এখানে লেখা দিচ্ছে প্লিজ বি রিসেট, ওকে করলে মোবাইল রিবুট হয়ে গেল। এটা মোবাইলের সিস্টেম অপশন। বা কোনো জায়গায় তুমি সিম লাগালে মোবাইল এখন একাই রিসেট করতে পারে, অথবা ওখানে লেখা দিতে পারে লেট বি রিসেট, কেননা কন্টিনিউ মোবাইল চালাতে থাকা অবস্থায় ওই সিম ডিটেক্ট করতে না পারতে পারে ও সফটওয়্যার অনুযায়ী, তাহলে মোবাইল সুইচ অফ হয়ে অন। আর কিছু মোবাইলে অন রয়েছে, সিম ঢুকিয়ে দিলাম সুইচ হয়ে টাওয়ার খুলে দিলাম, এখনের ফোনগুলোতে নিয়ে নেয়। তাহলে অনেক মোবাইল সিস্টেমে কি না সেটা বুঝতে হবে। সিম খুলে দিয়ে লাগালে যদি কোনো প্রবলেম হয়, তাহলে এইবার কোনো মোবাইলে রিস্টার্ট বা অফ দুপদপ করে হচ্ছে না, কিন্তু সিম লাগালে অন হয়েই অফ হয়ে যাচ্ছে, তাহলে আমাদেরকে একটা দিকে টার্গেট করাচ্ছে, মানে বলে দিচ্ছে যে কি আমার প্রবলেম হচ্ছে। তাহলে সিমে জড়িত যদি শর্ট হয়, তাহলে ডব্লিউটিআর এর এই লাইন শর্ট হতে পারে, নেটওয়ার্ক সেকশনের কোনো লাইন শর্ট হতে পারে, বা সিমের কোনো ভোল্টেজ লাইন শর্ট হতে পারে। বুঝতে পারলাম? সিম লাগালে নোট 4 ফর মোবাইল এরকম হয়, নোট 4 ডব্লিউটিআর তুলে দিলে মোবাইল আবার কমপ্লিট হয়। তাহলে ডব্লিউটিআর শর্ট হয়ে গেলে এই প্রবলেমটা বেশি হয়। স্যার আরেকটা মোবাইল চলছে, চলতে চলতে হঠাৎ স্ক্রিনে কাজ করা বন্ধ করে দিচ্ছে, অফ হচ্ছে না, কাজ করা বন্ধ, তারপর পাওয়ার অফ করার পর আবার ঠিক কাজ করছে। প্রত্যেকবার কি একাধবার মানে কিছুক্ষণ পর পর, এক আধ ঘন্টা পর পর চলছে। সিপিইউ খারাপ হয়ে গেছে, সিপিইউ আর লোড দিতে পারছে না, কিংবা মোবাইলটা হয়তো খোলা হয়েছে, না খোলা হয়নি, মানে একদম কোনোবারই খোলা হয়নি না তাহলে যেটা হতে পারে, ধরো মোবাইলটা খোলা হয়েছে, মোবাইলটা আবার হিটিং হচ্ছে, সিপিইউ অতিরিক্ত গরম হচ্ছে, সিপিইউ কে গরম ঠান্ডা করার জন্য জানো তো থার্মাল পেস্ট দেওয়া থাকে, এই থার্মাল পেস্ট শুকনো হয়ে হয়তো গরম ট্রান্সফার হচ্ছে না, এটা হতে পারে। কিংবা কোনো ইস্ত্রি তুলেছে, টিন টিন কেটে আউট করে ফেলেছে, এখন ওভার হিটিং এর জন্য এই প্রবলেম হতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে মানে কি মোবাইলটা হ্যাং হয়ে দাঁড়িয়ে যাচ্ছে, কিছু হচ্ছে না, মানে টাচ করছে না, হতে হতে হ্যাং হয়ে দাঁড়িয়ে পড়ছে, হ্যাঁ, আবার সুইচ অফ করে অন করলে আবার সিপিইউটা নতুন করে রিস্টার্ট হচ্ছে, আবার কাজ করছে। এখানে 100% সিপিইউ থেকে এই ওভারহিটিং এর থেকে হতে পারে। আর যদি বলি না সিপিইউ ওভারহিটিং হচ্ছে না, তাহলে হেলথ এর প্রবলেম হতে পারে, জোরে স্পিডে কাজ করতে পারছে, শর্ট হয়ে গেলে হ্যাং হয়ে দাঁড়িয়ে যাবে না। বিশেষ করে এগুলো সিপিইউ থেকে হতে পারে। মানে স্টোরেজ ফুল হয়ে গেল এরকম হয়। স্টোরেজ ফুল হয়ে গেলে বেশিরভাগ ক্ষেত্রে হ্যাং হয়, স্লো চলে, এটাই হয়। আচ্ছা, যে কোনো মোবাইলের তাহলে আমরা টিন পিন কেটে সিমগুলো আলাদা করে দিচ্ছি, তাহলে কি কোনো মোবাইলে যতই টিন পিন কেটে দাও, ওর হিটিং মোটামুটি টেম্পারেচার কন্ট্রোল হয়ে যায়, কিচ্ছু হয় বেশিরভাগ মোবাইলে। কিন্তু দু একটা মোবাইলে প্রবলেম হতে পারে এই ওভারহিটিং এর, অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে মোবাইল দুপ করে বন্ধ হয়ে যেতে পারে, রিস্টার্ট হতে পারে, আর ওই যে তোমাকে বলছি হ্যাং হয়ে দাঁড়িয়ে পড়তে পারে। অনেক সময় মোবাইল চালিয়েছে, অতিরিক্ত ওভারহিটিং হয়ে গেছে, দেখো মোবাইল বেঁধে 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 চলতে চলতে আরো লোড দিচ্ছ তুমি, তখন মোবাইল আর চলতে পারছে না, দাঁড়িয়ে পড়ছে এবং হ্যাং হয়ে দাঁড়িয়ে আছে। কোনো কোনো মোবাইল ঘন্টার পর ঘন্টা, যত সময় না চার্জ শেষ হচ্ছে তত সময় যেখানে ডিসপ্লেতে দাঁড়িয়ে পড়েছে সেখানে দাঁড়িয়েই আছে। হ্যাঁ স্যার, পাওয়ার অফ করতে হচ্ছে, নাহলে কিছু সেক্ষেত্রে হচ্ছে না। পাওয়ার অফ করলেও পাওয়ার অফ হয় না, মোবাইলে অন অফ সুইচ টিপে ধরলে তিনটে হয় না। সুইচ টিপে একসঙ্গে হ্যাঁ, হচ্ছে। সেই ক্ষেত্রে মোবাইলের যাবতীয় সুইচ টিপে ধরবে, ভলিউম অফ, ভলিউম প্লাস মাইনাস আর অন অফ অনেকক্ষণ টিপে ধরবে, দেখবে একটা সময় এসে মোবাইল পুরো সুইচ অফ হয়ে আবার অন হবে, মোবাইল সলভ হবে। যখন মোবাইল সলভ হয়েছে তখন মোবাইলটা কিছুক্ষণের জন্য সুইচ অফ করে ফেলে রাখে, 1 মিনিট বা 2 মিনিটের জন্য। কেন বলছি, ক্যাপাসিটরের ভোল্টেজটাও যেন জিরো হতে পারে। মোবাইল ধরো হুট করে আমরা রিবুট করি, মোবাইল কোনো কিছু হলে রিবুট করাটা ফালতু কথা, ভুল। রিবুট করে কোনো লাভ হবে না। কেন বলো তো, মোবাইল অফ হয়ে গেল তো, কিন্তু তার মধ্যে প্রসেসিং চলছে, মোবাইলটা আবার একা অন হবে, ভোল্টেজ প্রসেসিং না চললে অন হতো। তাহলে রিবুট করলে যেটা হয়, হ্যাঁ কিছু সাইড অফ হয়ে যায় কিন্তু সিপিইউ অন অফ হয়, সিপিইউ কর্মকার্য চালাতে থাকে। সেই জন্য মোবাইলটা 1 মিনিট বা 2 মিনিটের জন্য সুইচ অফ করে দেওয়া দরকার। দিলে যেটা হবে সর্ব জায়গা থেকে ভোল্টেজ জিরো হয়ে যাবে, মোবাইল একদম অফ হয়ে গেল।
এবারে অন করলাম, আবার মোবাইল শুরু থেকে স্টার্ট হতে পারছে। এই জন্য অনেকে হ্যাং হয়ে গেলে ডিস্টার্ব হলে রিবুট করে কি করে, আমাকে সেই যদি অফ করতে হয় তাহলে পুরো অফ করে দেবো, আবার 2-3 মিনিট পরে আবার অন করবো, ঠিক আছে। আর রিবুট যেটা করা দরকার, ধরো সিম ডিটেক্ট করে দিই, তখন রিবুট করে দিই। চলো তাহলে আজকের মধ্যে এখানে একটা সমস্যা হচ্ছে, আমরা এই এই ব্যাটারি কানেক্টর খোঁজার পুরানোর চেষ্টা করছি, মার্কেটে পাচ্ছি না। এই মোবাইলের মধ্যে দুটো ব্যাটারি আছে, ভালো করে বলছি তোমাদেরকে, আমি ব্যাটারির সময় বলেছিলাম, সিরিজের প্যারালালের সময় কিন্তু বলেছিলাম। হ্যাঁ স্যার। এই মোবাইলের মধ্যে দেখো দুটো ব্যাটারি আছে। এই মোবাইলের মধ্যে দেখো, এই যে এখান থেকে এই যে এই একটা ব্যাটারি শুরু করে, দেখতে পাচ্ছ? এই দিকে থেকে একটা ব্যাটারি, দেখা যাচ্ছে? দুটো আলাদা আলাদা ব্যাটারি, দুটো ব্যাটারি সিরিজে জোড়া হয়। সিরিজে যখন জোড়া হয় তখন ব্যাটারির ভোল্টেজটা বেড়ে যায়। হ্যাঁ, এবার ব্যাটারি যখন ভোল্টেজ বেড়ে যায় তখন কি হয়, এখানে এগুলো করার মেইন উদ্দেশ্য হয় হাই স্পিডে চার্জ করানোর জন্য। আমি যদি দুটো ব্যাটারি পুরো এমবিএস একসঙ্গে থাকতো তাহলে আমার ভোল্টেজ কত থাকতো, 4.2। চার্জ দিতে গেলে ওই 5 ভোল্টের মধ্যে দিয়ে চার্জের মধ্যে প্রবেশ করাতে হতো। এখন যখন দুটো সিরিজে জুড়ে গেছে তখন অনেক আমরা এখানে 10-12 ভোল্টেজ দিয়ে চার্জ করাতে পারবো, খুব করে দুই দিক দিয়ে ঢুকছি, দুটো একসঙ্গে ঢুকতে পারছে, বুঝতে পারছো? 100 ওয়াটের চার্জার, 50 ওয়াটের চার্জার, এগুলো কি এভাবেই হাই স্পিডে চার্জ করার জন্য সিরিজে জোড়া হয়। কিন্তু মোবাইলের মধ্যে গিয়ে ভোল্টেজকে একটা সময় গিয়ে স্টেবল করে নিয়ে ঠিক যত ওই যে 3.7 বা 4.2 এই পর্যায়ে গিয়ে চালানো চার্জিং আছে, বুঝা গেল? এই পুরো ম্যানেজটা চার্জিং আছে করে। এখন এই মোবাইলের ক্ষেত্রে অনেকে পাওয়ার সাপ্লাই নরমাল লাগায়, অন হয় 4 ভোল্ট স্পিড দিচ্ছে, অন হবে, তাহলে এই মোবাইলে যদি দিতে হয় তাহলে এখানে 8 ভোল্টেজ দিতে হবে, 4.2 প্লাস 4.2 8.4 ভোল্টেজ। ফুল চার্জ থাকলে 8.4 হয়, 8.5 এর মতো ভোল্টেজ। আর লো থাকলে 3.7 দুগুলো কত হয়, 6 আর 7 দুগুলো 14, 7.4 3 দুগুলো 6 আর 7 দুগুলো 14, 7.4 ভোল্টেজ। 7.4 থেকে 8.4 পর্যন্ত মোবাইলের ফুল চার্জ থেকে লো চার্জ, বুঝতে পারলাম? তাহলে এই মোবাইলে যদি ব্যাটারিতেও হিট দিতে হয়, অনেকেই ব্যাটারিতে নরমাল চার্জার দিয়ে হিট দিচ্ছে, হাই ভোল্টেজ ব্যাটারি হিট হবে না। ব্যাটারিতে যদি হিট দিতে হয় 9 ভোল্টেজ দিয়ে হিট দিতে হবে, বুঝা গেল? 9 বা 10 ভোল্টেজ দিয়ে এই ব্যাটারিতে হিট দিয়ে এখানে ভোল্টেজ থাকবে। এখানে এখন কত ভোল্টেজ আছে ব্যাটারিতে? 8 ভোল্টেজ, 8 ভোল্টেজ দিয়ে আছে। এখন সমস্যা হচ্ছে আমার কাছে একটা ব্যাটারি কানেক্টর নেই যে এখানে দেখবো যে কত রিডিং নিচ্ছে বা অন অফ কাজ হচ্ছে কি হচ্ছে, ব্যাটারি দিয়ে তো দেখা সম্ভব না। তবে আমরা এই ক্ষেত্রে একটা কাজ করতে পারি, থার্মাল আইডি ছেড়ে প্লাসে প্লাস আর মাইনাসে মাইনাস দিয়ে অ্যাটলিস্ট দেখি কি বলছে 8 ভোল্টেজ। এই কানেক্টর মার্কেটে খুব তাড়াতাড়ি এসে যাবে, তো এক্ষুনি মার্কেটে নেই এখানে তো। 1 বছর পর আসলে আসবে না 1 বছর না, আরো তাড়াতাড়ি এসে যাবে, হয়তো আছেও, বাট সে অনেকগুলো আছে কিন্তু তাতে দিয়ে মোবাইল অন হয় না। কোনো প্রকার শুধু এই কানেক্টরটা উল্টো পাল্টি করে দিয়েছে, থার্মাল আইডি কিছু দিইনি, বেশিরভাগ মোবাইল অন হবে না, যার কারণে সেই কানেক্টর আমি নিই। মোবাইল ফ্রেশ আছে বাপু স্যার বলেছিল এই ধরনের ব্যাটারিকে দুটো যদি কানেক্টর থাকে তাহলে দুটো এখানে ব্যাটারি একটা কানেক্টর ব্যাটারি, আর কিছু ব্যাটারি এবারে পাবে দুটো কানেক্টর থাকে। দুটো কানেক্টর যে বলেছিল তাই বলছি, দুটো কানেক্টরকে দুটো ব্যাটারি না ধরতে, তাকে সিঙ্গেলই ধরতে, একটা দিকে ফাস্ট চার্জিং করাচ্ছে আর একটা দিকে সিরিয়াল ডেটা ক্লকের সমস্যা লাগবে। হ্যাঁ, ঠিক। এখানে কিন্তু একটাই ক্যারেক্টার, ওটা প্যারালাল একটা দিয়েই হচ্ছে সিরিজে। ওয়ান প্লাস ওই ব্যাটারি কানেক্টর গুলো কি হয়, একটা দিয়ে চার্জ ঢোকায় শুধু, আর একটা দিক দিয়ে মোবাইল চলে, ওটা তো প্যারালাল কানেক্ট। হাই স্পিডে জোড়ার জন্য, হাই স্পিডে চার্জ হওয়ার জন্য। এই এত 100 ওয়াট 200 ওয়াট 150 ওয়াট এই যে ওয়াট আনা হয়েছে, এইগুলো শুধুমাত্র এই যে কানেক্টর চেঞ্জ করা হচ্ছে, যে জোড়া হচ্ছে, সিরিজ হচ্ছে, এইগুলোর মেইন উদ্দেশ্য হচ্ছে হাই স্পিডে যেন চার্জ করা যায়। 10 মিনিট চার্জ দিয়ে পুরো দিন চার্জ, এই ব্যবস্থা। মানুষের কাছে সময় শর্ট, আমি কোথাও যাচ্ছি মোবাইলে চার্জ নেই, এখন কোথাও গিয়ে 8 ঘন্টা দাঁড়িয়ে থেকে চার্জ দেবো, তারপরে কাজ করবো, 10 মিনিট চার্জ দিয়ে যেন আমার কাজ চালিয়ে যেতে পারি।
অনেক ক্ষেত্রে আগে এরকম হয়েছে, মোবাইল আমি কোথাও হুট করে ভোরবেলা যাবো মোবাইলে দেখছি 10% চার্জ, তারপর চার্জ দেওয়া আছে একটু, এবার কি হবে সারাদিন চালাবো এই প্রবলেমগুলোর জন্য। আচ্ছা এই ধরনের মোবাইল যখন কোনো এই ধরনের বলে কি, যখন কোনো মোবাইল তোমাদের কাছে এসছে যে মোবাইলটা অন হচ্ছে না বা কোনো প্রবলেম হচ্ছে, তাহলে কাস্টমারের কাছে জিজ্ঞেস করে নেবে যে কি করে এই প্রবলেম হলো। কোনো কাস্টমার কিন্তু বলতে চাইবে, ধরো কারো মোবাইল অন হচ্ছে না, মোবাইল জলে পড়েছিল, সে কিন্তু বলবে না আমার মোবাইল জলে পড়েছিল, হ্যাঁ সে বলবে এমনি অন হচ্ছে না, কেন ওই মনে করছে যে জলে পড়ে বললে বেশি না দাম নিয়ে বেশি খরচ করবে। তোমাদেরকে তার কাছ থেকে টেকনিক বার করতে হবে 100%। কিভাবে? ধরো কোনো মোবাইল ডেড আছে, মোবাইলটা খোলার আগেই সে দিল অন হচ্ছে না, ও হচ্ছে অন হচ্ছে না, খোলার আগেই তাকে বলতে হবে যে মোবাইলটা কি করে হয়েছে তুমি আমাকে সঠিক বলো, তাহলে খরচ হবে কম। তুমি যদি না বলো, খুলে যদি দেখি জলে পড়েছে কি আছাড় খেয়েছে বা কোনো কিছু ডিস্টার্ব হয়েছে, তখন খুঁজে বার করতে আমার অনেক সময় লাগবে, আর খুঁজে বার করতে অনেক সময় লাগবে, অনেক খাটনি হয়ে যাবে, খরচ কিন্তু 200-300 বেড়ে যাবে। আর তুমি যদি সরাসরি বলো তাহলে যা খরচ হবে 200-300 কমই দেবে। সেটা আবার মোবাইলটা যাচ্ছিলাম যেতে গিয়ে জলে পড়ে গেছে, কি পকেটে ছিল ধুপ করে পড়ে গেছে। তাহলে মোবাইলের 3টে কন্ডিশন তোমরা ফলো করবে, 3টে। একটা জলে পড়ে যাওয়া, একটা পড়ে যাওয়া, সেটা আছাড় মারি উপর থেকে পড়ে যায়, পকেট থেকে পড়ে যায়, ধাক্কা খাপ আর চাপ খাপ প্রেসার খাপ, সেটা একটা দিক। এই হচ্ছে দুটো দিক। আর একটা হচ্ছে এমনি খারাপ হয়ে গেছে, এমনি। এই 3টে দিক ফলো করবে, ভালো করে ফলো করবে। 3টে দিক মানে কেন বলেছি, যদি কোনো মোবাইল ধাক্কা খায় বা চাপ খায় বা পড়ে যায়, তাহলে সে কি হতে পারে? সে কোনো আইসি ভেঙে যেতে পারে, কোনো কিছু উপড়ে যেতে পারে, কোনো বলের থেকে কোনো বল কানেকশন মিস করতে পারে, লেয়ারের ভিতর থেকে কোনো কানেকশন দুমড়ে কেটে যেতে পারে, বোর্ড ভেঙে যেতে পারে, এই সব জাতীয় কেস হবে। তখন আমার কাছে আসলে আমি ভালো করে দেখবো কোথায় দুমড়েছে, কোন আইসি ভেঙেছে, কোন জায়গা থেকে কোন কম্পোনেন্ট উপরে পালিয়ে গেছে কিনা, এই সবগুলো দেখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি কেউ বলে মোবাইল জলে পড়েছে, জলে পড়া মোবাইলে কি হতে পারে? জলে পড়া মোবাইলের মধ্যে শর্ট হতে পারে, জং ধরে গেছে, কোনো কানেকশন জং ধরে একেবারে ক্ষয়ে বেরিয়ে গেছে, মিসিং হয়ে গেছে। আমরা টার্গেট করে করে দেখবো কোথায় জং ধরেছে, কোথাও লাইন কেটে যাচ্ছে, কোনো জায়গায় দেখবো জং ধরে নিচে দিয়ে জং হয়ে আছে, এমনি কম্পোনেন্ট বসে আছে। এরকম জং ধরে কোনো মোবাইল যদি থাকে, এমন কিছু একদম জং ধরে গেছে এরকম কোনো মোবাইল যদি থাকে, তাহলে কম্পোনেন্টস এর কালারগুলো ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ এই মোবাইলে আমি দেখাতে পারি। জং ধরে মোবাইল আনলে তোমরা বুঝে যাবে, ক্যাপাসিটর জং ধরে থাকবে, মানে সাদা সাদা, এই যে মোবাইলে এই দেখো সাদা হয়ে গেছে, দেখা যাচ্ছে জং ধরে গেছে সাথে। এটা দেখলাম জল না ঢুলে কি করে হবে, জল ঢুকেছে। এগুলো কেউ না বললেও তোমরা টার্গেট করে বুঝতে পারবে। তো এই মোবাইলটার মধ্যে আমরা যেমন দেখতে পাচ্ছি যে এইসব কম্পোনেন্টস গুলো, এই যে জং, জল না ছাড়া এত জং কি করে, বহুদিন বয়স হলে সেটা আলাদা ব্যাপার। এই সবগুলো জং ধরেছে। আচ্ছা এখানে এই যে জল না ঢুকলে এগুলো হতো কনফার্ম এর মধ্যে, কিন্তু এই জায়গাটা দেখো ফ্রেশ আছে, দেখা যাচ্ছে এই জায়গাটা কিন্তু পুরোপুরি ফ্রেশ আছে, এখানে জং টং ধরেনি। এইগুলো জায়গাগুলো সন্দেহ কম করবো, জং টং যেগুলো ধরেছে সেই জায়গাগুলো সন্দেহ করবো, ভালো করে টার্গেট করে দেখবো। এই যে এবং যদি শর্ট হয় তাহলে এই জায়গাগুলো, এই ক্যাপাসিটিটাকে আগে সন্দেহ করবো, শর্ট হয় কালারটা বেশি মানে বেশি জং ধরে গেছে। এইগুলো একটা টার্গেট পয়েন্ট তোমরা পাবে, দেখবে এর মধ্যে 50% প্রবলেম এইভাবে সলভ হয়। তাহলে পড়ে যাওয়া, জলে পড়ে যাওয়ার কারণটা বললাম। এবার কোনো মোবাইল এমনি হয়ে গেছে, মানে ডেড হয়ে গেছে, অন হচ্ছে, বা যে কোনো প্রবলেমের জন্য যদি, তাহলে সেই মোবাইল কি হতে পারে? কোনো আইসি পুড়ে যেতে পারে, খারাপ হয়ে যেতে পারে, শর্ট হয়ে যেতে পারে। কিন্তু লেয়ার, কোনো মোবাইলের ওই বোর্ডের লেয়ারকে দেখেছে এরকম কি হবে? ওই বোর্ডে কোনো কিছু ভেঙে গেছে, উপড়ে গেছে, এরকম কি হবে? এমনি খারাপ হয়েছে, শর্ট হতে পারে, বা সফটওয়্যার খারাপ হতে পারে, কিংবা কোনো আইসি খারাপ হয়ে যেতে পারে। তাহলে এমনি প্রবলেম হয়ে গেছে সেই মোবাইলের, আমরা যে রিডিং বলেছি 100% সেই রিডিং এর সঙ্গে যাবে। আর জলে পড়া আর আছাড় মারা সেটা 100% না, সেটা 70% ধরে এই রিডিং এর সঙ্গে আর কি মেনে চলবে। কেননা ধরো রিডিং আমার দেখাচ্ছে একটা আছাড় খাওয়া মোবাইল, আমি মোবাইলটা অন হচ্ছে না, আমি এখানে লাগালাম পাওয়ার সাপ্লাই দিয়ে অন অফ সুইচে দেখলাম মোবাইলটা আমার 100 যাচ্ছে, গিয়ে মোবাইলটা ছেড়ে দিলে 0 হচ্ছে। তারপরে তুমি ভাবলে ইএমসি খারাপ হয়েছে, ইএমসি হেলথ সবগুলো দেখলে, চেক করলে, রিভলভ করলে, তবুও সেই প্রবলেম।
তাহলে কি হতে পারে, তাহলে বুঝতে পারি লেয়ার কেটে যেতে পারে, সিপিইউ থেকে কোনো কানেকশন যাওয়া আসা করতে পারছে না। বুঝা গেল? এরকম লেয়ার জনিত কেস হতে পারে, কিংবা সিপিইউটাকেও আমরা তুলে একবার রিকল করব, পড়ে যাওয়ার কারণে সিপিইউ টু বল একটা বল ওর মধ্যে ডিসকানেক্ট হয়ে যেতে পারে, পেস্টেড আইসিতেও হতে পারে। বেশিরভাগ কোনো মোবাইলের মধ্যে যদি আচার খাওয়া হয় এই জাতীয় সমস্যা, বড় আইসি গুলো তো বেশি চার্জ খাবে, তাই না? বেশি তো ডিসব্যালেন্স হবে। ছোট আইসি এর কত ডিসব্যালেন্স হবে? বোর্ড যদি তোমরা করি ব্যান্ড করি, তাহলে বড় আইসি বলই দেখবা কোনো না কোনো দিক দিয়ে কোনা মিডিল যে কোনো জায়গা মিসিং হতে পারে। সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেসব মোবাইল ব্যান্ড হয়ে যায় আচার খাওয়া আছে, সেসব মোবাইলের বেশিরভাগ ক্ষেত্রে সিপিইউ বা ইএমসি রিভলভ করার পরে সলভ হয়ে যায়। আর যদি একেবারে সত্যি সত্যি লেয়ারের মধ্যে থেকে কাটে, লেয়ার মানে কি স্যাম, এই একটা বোর্ডের মধ্যে 7টা 8টা 10টা লেয়ার আছে আজকের দিনে। আগের দিনের মোবাইলে এত লেয়ার থাকতো না, এত সিস্টেম তো ছিল না। আজকের দিনে যত বেশি সিস্টেম হচ্ছে তত মাদারবোর্ডকে ছোট করে আনা হচ্ছে। ছোট যদি করতে হয় তাহলে লেয়ার 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 তো বাড়াতে হবে, আবার লেয়ার লেয়ার বাড়াচ্ছে আগের থেকেও। আজকের দিনে মাদারবোর্ড পাতলা করবে, তাহলে সেই লেয়ার কত পাতলা হচ্ছে, কত বেঞ্চি হচ্ছে। তাহলে আগের দিনের মোবাইল আছাড় মারা হতো, নোকিয়া কে বলতে দেখ আমি ছুঁড়ে ফেলে দিচ্ছি, কিছু হতো না। আজকের দিনে এই কীর্তি করতে গেলে কেননা মোবাইলের মধ্যে লেয়ার কেটে যেত। আগের দিনের মাদারবোর্ড আর আজকের মাদারবোর্ড অনেক তফাৎ। আগের দিনে এত কোটি 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 মোবাইল তো তৈরি করছিল না, অনেক কিছু হেভি মাত্রার মেটাল ইউজ করা হতো। আজকের দিনে যত কম খরচে ব্যবস্থা করে, মানে কম্পিটিশন অনেক বেশি, কোম্পানি অনেক বেশি, কম টাকায় অনেক বেটার জিনিস দিতে হবে। তা কম টাকায় দিতে গেলে তো কোয়ালিটিটাও তো কম দেবে। সেই জন্য লেয়ার বা মাদারবোর্ড মারাত্মকভাবে আজকের দিনে খারাপ হচ্ছে। বোঝা গেল? যাই হোক, আমরা প্রথমে এই মোবাইলটা আমরা দেখছি, তার আগে এখানে আরো 2-3টা আছে, কারণ এই মোবাইলটা ঢুকলে আরো তো কোনটা ঢোকা হবে, হয়তো একটা রিপেয়ার করে তারপর আবার এটা ঢুকছে। এটা ঢুকতে গেলে এখন আমরা কি করব? এখানে প্রথম কথা হচ্ছে প্লাস আর মাইনাসে আমরা একটা করে তার জুড়বো বা যা জুড়বো। এখন যেন খারাপ না দেখায়, তাহলে এখানে তো টেস্ট পয়েন্ট নেই, ওইখানে জুড়তে গেলে আমাকে আছে স্যার এখানে স্টিকার আছে। স্টিকারের নিচে আছে। হ্যাঁ এই স্টিকার নিচে, হ্যাঁ তাহলে আমার ব্যাটারি কানেক্টরে জুড়তে হবে না। গুড, এগুলোকে আমাকে ফলো করতে হবে। এখানে তো দেখেই বোঝা যাচ্ছে যে এই সাইডের কানেকশন এই যে এসেছে, তাই না? এই দুটো, এটা প্লাস আর এটা তো পজিটিভ, এটা দেখেই বোঝা যাচ্ছে গ্রাউন্ড, গ্রাম তাই না? কোনো আলাদা করে কাটা নেই কিন্তু, ঠিক আছে তো? গ্রাউন্ড, তাহলে এটা এটা দুটো একই আর এটা এক, তাহলে এখানে পজিটিভ জুড়বো, এখানে নেগেটিভ জুড়বো। এখানে আমরা ভোল্টেজ দেবো কত? 8 ভোল্টেজ দেবো। এমপিআর 2 3 থাকলেই হবে। একটা মোবাইল অন হতে গেলে 1.5 এমপিআর এর মধ্যে নেয়, আমরা 2-2.5 দিই কেন? একটু বেশি থাকলেও শর্টকাট হলেও যেন লোডটা নিতে পারে। বুঝা গেল? তো এখানে জুড়ে দেখবো এর রিডিং কি যাচ্ছে, অন সুইচ কাজ করছে কিনা, কি রিডিং যাচ্ছে। যদি থার্মাল, যেহেতু থার্মালের আইডি নেই, এক্ষেত্রে ব্যাটারিটা দিলে ব্যাটারি থেকে থার্মাল আইডি পেয়ে যাবে। কিন্তু একটা সমস্যা, ও তখন রিডিং এ আমরা সঠিক পাবো না, বা বেশি বেশি রিডিং দেখাবে। কেন? ওই ভোল্টেজ ব্যাটারিতে টানবে, প্লাস ব্যাটারি প্লাসে প্লাস যাচ্ছে আর মাইনাসে মাইনাস যাচ্ছে। হ্যাঁ, এখান দিয়ে চার্জ হতে তো সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে শুধু প্লাস আর মাইনাসে দেবো, দিয়ে আমরা টেস্ট করব। ঠিক আছে, এটাকে আমরা দেখছি, তার আগে আমরা দুটো একটা আরেকটু সলভ করব। তোমাদের জন্য বাছাই করে কিছু সেটা হয়, বাছাই করার পরে কিছু প্রবলেম, যে প্রবলেমগুলো বেশি হয় আমাদের, ধরো 100 সেটের থেকে আমরা আলাদা করে বাছাই করি যে এইগুলোর উপরে ক্লাস করাতে হবে, কারণ এই প্রবলেমগুলো 10টা মোবাইল আছে, 7টা মোবাইলে এই প্রবলেম আসার চান্স রয়েছে। সেই প্রবলেমগুলো আমাদের কাটছাট করে বাছাই করা হয়। এখন ধরো কোনো একটা কাস্টমার একটা মোবাইল খুব রেয়ার ভাবে এই প্রবলেম খুব কম হয়, তবু সেই মোবাইলটা আমরা রিপেয়ার করলাম। তাহলে এইটা করার থেকে আরো বেটার যে আমরা যেগুলো সাজেস্ট করি যে এই মোবাইল বেশিরভাগ মোবাইলে না এই প্রবলেমগুলো হয়। বুঝা গেল? যেমন ওই স্যামসাং মোবাইলটা রিপেয়ারিং হলো, বেশিরভাগ মোবাইলে ওই রকম প্রবলেমই হয়। ঠিক আছে? আচ্ছা, থার্ড লাইন তো আমরা কালকে কি জানো কি মোবাইলে দেখলাম, ওর মোবাইলে থার্ড লাইনে শর্ট ছিল। পোকো মোবাইল কে দিচ্ছে? তুমি। থার্ড লাইনে শর্ট আমরা ধরে বলেছিলাম কালকে, ওই জন্য মোবাইলটা অন হচ্ছিল না বা পাওয়ার সুইচ কাজ করছিল। এখন ওই মোবাইলের বিট ম্যাপ থাকলে আমাদের খুবই ভালো হতো, কিন্তু আমরা দেখেছি ওই মোবাইলের লেয়ার শর্ট হয়েছে।
লেয়ার যদি শর্ট না পুরো মোবাইল পুরো বোর্ড কেন গরম কোনটা পার্টিকুলার জায়গায় গরম হতো তো সেই জন্য ওই মোবাইল নিয়ে বেশি আমরা টানাখাচি করলাম না আর ওই মোবাইলের এত কম দামে এত টাকা মানে ওর কোয়ালিটিটা বুঝো কি রকম করেছে লেয়ার ওই মোবাইল প্রচুর ঠিক হতে আসবে যে মোবাইল কম দামে বেশি কিছু সেই মোবাইল বেশি বেশি ঠিক হতে আসবে এই প্রপোর্সের বেশ সব কিছু আচ্ছা যাই হোক তাহলে ওই হচ্ছে থার্ড লাইন এখন আমরা যে কোনো একটা এখানে দুটো তিনটে মোবাইল দেওয়া হয়েছে এই মোবাইলে আমরা পছন্দনীয় একটা মোবাইল নেব যেটাই তোমরা বলবে এবং বোর্ড খুলে তোমাদের হাতে দেবো কোনো মোবাইল লাইভলি ঠিক হচ্ছে নাকি কোনো আগে থেকে কিছু করা হচ্ছে আমরা আমাদের মোবাইল ফ্রেশ নিয়ে আসি তোমাদের মোবাইল ঘাটা ঠিক আছে কেননা বেশি কি হয় আমরা অনেক ইনস্টিটিউটে দেখিছি মানে করেছে যে একসঙ্গে আমার বন্ধু বান্ধব ক্লাস টিচার চলো ক্লাসটা এইভাবে হ্যাঁ ঠিক আছে এটা করে না এটা করে এগুলো আমরা জানা আছে এই জন্য আমরা লাইভলি তোমাদের হাতে বোর্ড দিই যাই হোক তাহলে বিএসআই প্রবলেম একটা কোন মোবাইলের বিএসআই প্রবলেম ছিল অন হচ্ছিল না এরকম কোন মোবাইল দেখানো হয়েছিল তোমাদের না আপনার কাছে দেওয়া হয়েছিল কালকে আলাদা দিয়ে বিএসআই প্রবলেম আগে কি দেখবো আগে কেন কিসের জন্য হচ্ছে না কিভাবে হবে এই সব দেখানো কিন্তু বিএসআই দেখানো সব লাস্ট অপশন ছিল আপনার ডায়াগ্রাম একবার চালু হবে আরেকবার চালু হবে তো এই মোবাইলটা দেখি কোনটা বিএসআই প্রবলেম কিনা জানতে আমরা এখান থেকে দেখব কি প্রবলেম কয়টা একটু লাগাও আচ্ছা আজকের দিনের ক্লাস তো আমাদের শেষ কালকের দিনে যদি কেউ প্র্যাকটিস বা যদি আনুষঙ্গিক খুঁটিনাটি কালকের দিনের সন্ধ্যার মধ্যে আমাদের টোটাল ক্লাস শেষ আজকের দিনে যেহেতু আমি ক্লাস শেষ করছি আলম স্যার কালকের দিনে তোমাদের যা খুঁটিনাটি ডিসপ্লে বলো তোলা বলো যা কিছু আনুষঙ্গিক যদি যা কিছু কাল দিনটা তোমাদের আমি সুযোগ দিলাম স্যার আমি নিয়ে নিই যে স্যারকে বলবে একটা জায়গায় দুটো জায়গায় যাবে ট্রেন আমি দেখবো তো যে যার আলাদা স্যারকে বলবো যাই হোক তোমাদের যেগুলো সমস্যা হচ্ছে যারা এখানে থাকছো সেগুলো তোমরা ম্যানেজ করে নাও ঠিক আছে রানা কখন আসছে এই কোম্পানিতে মানে সম্পূর্ণ আমি টেস্ট দিই না এটা যেহেতু ক্লাস ভিতর দিয়ে আমি করাচ্ছি সেহেতু আমার একটা ব্র্যান্ডেড হয়ে যাচ্ছে এসআই মুভি কি আর যেন অন্য কেউ বুঝতে না পারে যে মুভি এক্সপার্ট ও আমার সঙ্গে জড়িত বুঝতে পারলি এসআই মুভি কি আর কোনোদিন যদি কোনো রকম কোনো কেস বা কোনো কিছু সম্মুখীন হয়ে পড়ে তাহলে অ্যাট লিস্ট ইফেক্ট এর উপরে যেন না পড়ে আবার এখানে যদি কিছু হয় এখানে কিন্তু ওখানে এখানে দুটো আলাদা আলাদা নাম করা কিন্তু আসলে বিষয়টা এক মাথায় আলাদা জিএসটি বানাবো এই যে বিজনেস পলিসি জানো তো এমআই পোকো একই কোম্পানি দুটো আলাদা ব্র্যান্ড OnePlus Realme Oppo একই নাথিং এর মধ্যে নাথিং আবার নতুন করে অ্যাড করিয়েছে Oppo Realme OnePlus নাথিং চারটে একই ব্র্যান্ড আচ্ছা ভিভো একই বলা যায় না জানা কেউ মালিক তো এক না ম্যানুফ্যাকচার মালিক OnePlus ছেড়ে দিয়ে তো খোলা ছেড়ে দিয়ে ওইগুলোতে বাড়ি বলি শোনো ছেড়ে দিয়ে তোমরা অনেক কিছু জানো না অনেক কিছু গোপনে হয় 100 এই যে ভিভো আর কে আছে আইকিউ এই ভিভো আর অপো কে এক না তো ভিভো অপো রিয়েলমি এদের সবারই মালিক এক সবারই মালিক বিবিসি এবার বল আলাদা আলাদা ম্যানেজার আলাদা আলাদা মানুষ আলাদা আলাদা সিস্টেম দিয়ে আলাদা আলাদা কোম্পানি এমআই আলাদা সম্পূর্ণ এমআই সম্পূর্ণ আলাদা কিন্তু ভিভো অপো রিয়েলমি OnePlus আইকিউ তারপরে নাথিং প্রথমে তো রিয়েলমির মধ্যে অপো চার্জিং থাকতো চার্জার অপো আমি মিনিট বলবো আচ্ছা দেখো এদিকে কোয়ালিটি কি হচ্ছে শর্টকাট দেখাচ্ছে কি না দেখাচ্ছে তাহলে আমরা এবারে অন করার চেষ্টা করছি ডাইরেক্ট কম্পিটিটর স্যার যেগুলো স্যার ওই বুক টেবিলে ব্যাটারি কানেক্টে পাবো না সেইগুলো কিভাবে চেক করব বুঝিয়ে নিতে হবে
যেগুলো বোট কেবল নেই স্যার কেবল স্যার যেগুলো ব্যাটারি কানেক্টর মিলছে না, ব্যাটারি কানেক্টর 90% অনেকগুলো করে এনেছিলাম, এই বুট কেবলটাতে নিচ্ছে না, মানে কানেক্টর নেই। কোনটা বলো? ওই বুট কেবলের মধ্যে বলো কানেক্টর না, নেই। তোমার মোবাইলটা বলো। তোমার ফোনটা আমাদের খেয়াল এটা এনেছিলাম F3 প্লাস, Oppo F3 প্লাস Oppo M3 Plus এর নেই, আমি দেখিয়ে দিচ্ছি একটু। খুঁজে পাইনি এর মধ্যে। M3 Plus এর মোটা ব্যাটারি কানেক্টর, তাই না? একটু মোটা পেলাম। আমার মোটা কাছে না? আছে, 3 দুগুণ 6টা পিন আছে। আমার কাছে আছে স্যার। খুঁজে তুমি পাওনি তাই বল। আচ্ছা, এই নাও, এই যে। না ওই বুক পেটাতে না থাকতে পারে। এই যে, এই নাও। এই আমি হাতে করে ধরে রেখেছি। এখন মোবাইল তো আমি দেখিনি। মানে মোবাইল আমি বোর্ডে নিইনি তো হাতে। এই নাও, ক্যামেরাতে দেখো। তাহলে স্যার এখন যে ফোনগুলো আছে যেমন S25 Edge লঞ্চ করলো এত স্লিম এদের দিকে আমি মাদারবোর্ডে যে দেখি না, আমার দেখি মানে এক্সপেরিয়েন্স ঠিক আছে। মোটা হওয়ার ব্যাস। মাদারবোর্ডের এই যে ওই কানেক্টর তো ও স্যার তো এখানে দেখো শর্টের থেকে না ফুলে লাগাবো না সিধে লাগাবো সেটার জন্য, হ্যাঁ। দেখি টোটালি তো সেই দেখো দেখো। ওর আমি মোবাইলে দেখি। আমরা বলে দেবো যে আমরা কট করে লেগেছে। এই 1 নাম্বার ক্রস আমার ছিল নেই। কাজ হচ্ছে দেখো। ফোনটা ইয়ে আছে, ফল্টটা নিয়ে আছে। দেখো আচ্ছা 0 এই কানেক্টর এই ব্যাটারি কানেক্টরটা বড় কিছু লাগে। তোমাদের আচ্ছা এভাবে সোজা লাগিয়ে দেখি তো শর্ট দেখাচ্ছে কিনা বলবে। না সার্টিফিকেটের ফটো শর্ট তো দেখানোর কথা দেখাচ্ছে, হ্যাঁ শর্ট তো দেখানো মোবাইল ফটো এখনো মনে আছে যে এটা লাগাতে উল্টো প্রথমে কিন্তু আমি সোজা লাগাই। আগের ব্যাচ স্যার এই এখনো মনে আছে কানেক্টরটা কি হওয়া উচিত, কতদিন আগে ফোন হলো তো এখন চলে কোনো মানুষের ফোন ইউজ করছে এই কালারটা বললে 100 এর মধ্যে 1000 এর মধ্যে মানে 10 লাখের মধ্যে টুইজারকে কোন সুইচ কোন জায়গায় পয়েন্ট ইয়ে করে দেখো একটা অন অফ সুইচ, একটাই অন অফ সুইচ, একটাই পয়েন্ট, এটার সঙ্গে গ্রাউন্ডে অ্যাডজাস্ট করতে হবে। গ্রাউন্ড যে কোনো জায়গায় তাহলে ওইটার সঙ্গে গ্রাউন্ডকে অ্যাডজাস্ট করতে হবে। কোনটার সাথে কোনটা বুঝতে পারছি না। আমি তোমাকে বলে দিচ্ছি। এর মধ্যে ব্যাটারি মাইনাস না। যেকোনো মাদারবোর্ড পুরো মোবাইল আচ্ছা এখানে কি আবার দেখো তো কাজ হচ্ছে কোনো? হচ্ছে না। তাহলে আমি নিচে এই অন অফ সুইচ দিয়ে চার্জ করছি দেখো। এই এটা স্ক্রু লাগবে। এই স্ক্রু দাও। আমরা আছে না? স্ক্রু দাও। আরে স্ক্রু দাও হবে ওইদিকে। আছে? এই না এই যে খোলা আছে খোলা আছে লাল রঙের দাও কইছে দাও। লাগাও কার এটা? সংখ্যা পাবো স্যারের আমি তো সেটা জানি না এটা কি এনেছে তাহলে লাগে এগুলো লাগতে পারে। এবার হচ্ছে যে কোনটা লাগে নোকিয়ার জন্য আলাদা লাগে। ঠিক আছে বোর্ড কেবলের কানেক্টরটা দিতে অসুবিধা হচ্ছে কারণ বোর্ডে যে কানেক্টরটা লাগানো ওটা সব চারটে লাইন আলাদা আলাদা। আরে বাবা আমার কি এই যে এক চান্সে বলছে আগে ভালো করে বোঝো। এই যে আমি বলছি এই যে কানেক্টর তোমার মোবাইল না দেখে এই যে কানেক্টর হাতে ধরে রাখছি এই যে বলছি ওপলা যাই তুমি কি মনে করছো মানে এমনি জানি তাহলে এর উপরে কাজ করে নিয়েছে এর উপরে এবং কাজ করেছি তো দূরের কথা এবং মনেও রেখেছি তাই না আমি বলতে পারছি তা তোমাদের এই একদিনে এক মাসে দু মাসে এক বছর হয়ে যাবে এটা কোনোদিন হয় নাকি এক্সপেরিয়েন্স এই আমি সব শেখাতে পারবো এক্সপেরিয়েন্স কি করে তোমার মাথায় আমি কপি করে দেবো এক্সপেরিয়েন্স কপি করতে পারবো না কি করে করবো বলো করতে পারবো না। বছর খানেক পরে চিন বার করে ফেলবে। হ্যাঁ তা তোমরা এই এক দু মাসের মধ্যে তোমরা যদি চিনে ফেলো পারবে না স্যার আপনি যে কানেক্টর লাগালেন আপনি জানেন ওই দিকে লাগাতে হবে আপনি যে কানেক্টর লাগালেন ওটাতে আগে বন্ধ করে লাগাতে আমি করে জানলে করে লাগাতে হবে মনে আছে তোমরা কোনোদিন লাগিয়েছি আমি মনে আছে
সে ফোন আগে মানে পুরো যদি শর্ট থাকে ফুল শর্ট ফুল অ্যাম্পিয়ার নেবে সোজা লাগাবে না বাঁকা লাগাবে সে